বিয়ের আসরে অভিরূপের মুখোশ খুলে দিয়ে লাবুর বিয়ে ভেঙে দিল ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো জামাই চলে এসেছে। এদিকে জামাইকে বরণ করেও নিয়ে আসা হয়। তখন অভিরূপ বলতে লাগলো, বাহ, অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে তো দেখি তোমরা খুব ভালো আয়োজন করেছো। এদিকে ফুলকি হঠাৎ করে সন্দেহ হয় আর বলতে লাগলো, দেখি তো একবার বাথরুমটা। বলে দেখতে গেলে তখন ফুলকি সেখানে দেখে অবাক হয়ে যার বলতে লাগলো, এ কি দেখছি আমি, এটা কি দেখলাম। এই বলে ফুলকি বলতে লাগলো, আমি আমার পথ পেয়ে গেছি, মা কালী আমাকে ইশারা দিয়ে বুঝিয়ে দিয়েছে স্যার, আমি পথ খুঁজে পেয়ে গেছি। তখনই রোহিত বলতে লাগলো, তাহলে চলো তাড়াতাড়ি আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। এদিকে তমাল পিয়ালরা বারবার করে টেনশন করতে থাকে আর বলতে লাগলো, কি ব্যাপার, কি হলো, এখনো কেন ফুলকিরা আসছে না, সত্যি সত্যি কি তাহলে বিয়েটা হয়ে যাবে? এদিকে অভিরূপ বলতে লাগলো, তোমাদের দিদি কোথায়, দোতলা নিজের ঘরে? তখনই তমাল বলে উঠে, বাহ বাহ অভিরূপ, তুমি কি করে বুঝতে পারলে দিদি যে দোতলা নিজের ঘরে আছে? তুমি কি করে জানো? তো অভিরূপ তখন মনে মনে বলতে লাগলো, ভাগ্যিস অল্পের জন্য আমি ধরা পড়ে যাইনি। আরে ওই দিন আমি পায়েস নিতে এসেছিলাম না, তখন তোমরা সবাই উপর থেকে নিচে নেমেছিলে, তখনই আমরা বুঝতে পেরেছিলাম। তখন পিয়ালা তমাল বলতে লাগলো, ও তাই? এদিকে পুরোহিত মশাই তখন বলতে লাগলো, ঠিক আছে তাহলে আপনারা এবার কিন্তু বরকে নিয়ে আসুন। তখন বরকে নিয়ে আসে, বরকে নিয়ে আসলে বলতে লাগলো, অভিরূপ এর জন্য একটা চেয়ার নিয়ে এসো তো তমাল পিয়াল। তখন অভিরূপ বলতে লাগলো, না না, আমি কষ্ট করে নিচে বসে যাব। তখন তমাল পিয়ালকে বলতে লাগলো, না, যাও গিয়ে নিয়ে এসো একটা চেয়ার। আরে ও তো বসতেই পারবে না। তখনই এ কথা বলার সাথে সাথে অভিরূপ বলতে লাগলো, আরে আমি বিয়েটা না নিষ্ঠাভাবে করতে চাই। তখন লাবু বলতে লাগলো, বিয়েটা কি ও চেয়ারে বসলে নিষ্ঠাভাবে হবে না, না মাটিতে বসলে নিষ্ঠাভাবে হবে? পুরোহিত তখন বলতে লাগলো, এসব আপনারা কি বলছেন, কি বলছেন আপনারা? বিয়ে করবে চেয়ারে বসে? তখনই হৈমন্তী বলতে লাগলো, পুরোহিত মশাই, ওকে চেয়ারেই বসুক। উঠবস করাবেন না। দেখতেই তো পাচ্ছেন ছেলেটা। তখন এ কথা বলার সাথে সাথে অভিরূপ বলতে লাগলো, না, না আমার অসুবিধা হবে না। প্লিজ তোমরা একটু আমাকে ধরো। আমি নিচে বসেই বিয়েটা করব। তখন অভিরূপকে ওরা ধরলে অভিরূপ নিচে বসে পড়ে। আর তখনই হৈমন্তী বলতে লাগলো, দেখ দেখ মেজো, আমার মেয়েটাকে কার সাথে বিয়ে দিচ্ছি? আমার মেয়েটার না এবার নিশ্চয়ই কপালটা ভালো হবে। একজন ভালো জীবনসঙ্গী পাবে। কিভাবে দেখ আমার মেয়েটার দিকে খেয়াল রাখছে। আর খুব খুশি হতে থাকে। লাবু তখন অবাক হয়ে অভিরূপের দিকে তাকিয়ে থাকে। আর এদিকে অভিরূপ তখন বলতে লাগলো, দেখো দেখো বিয়েটা হয়ে যাক, তারপর না বুঝতে পারবে। অন্যদিকে দেখা যায় তখনই ই রোহিত আর ফুলকি চলে আসে। রোহিত ফুলকিকে দেখে মাস্টার মশাই তখন বলতে লাগলো, ফুলকি এতক্ষণ কোথায় ছিলি রে? তোদের জন্য আমরা অপেক্ষা করছি, বাড়িটা হই হুল্লোড় না হলে কি ভালো লাগে? তখন সবাই বলতে লাগলো, হ্যাঁ, ফুলকি দাস না থাকলে না আমাদের একদম ভালো লাগে না, ফুলকি থাকলেই তো হই হুল্লোড় সব কিছু হয়। তখন ফুলকি বলতে লাগলো, একটা কাজে আটকে পড়ে গেছিলাম জেঠুমনি, এই তো চলে এসেছি। তখন রোহিতও বলতে লাগলো, হ্যাঁ সত্যি আমরা একটা কাজে আটকে গেছিলাম, সেই জন্য চলে এসেছি। এদিকে অংশু তখন বলতে লাগলো, রোহিত, ফুলকি, তোমরা কি কোনো ব্যবস্থা করতে পেরেছো? আমার কিন্তু বড্ড টেনশন হচ্ছে। ফুলকি তখন বলতে লাগলো, দাদা ভাই, কোনো চিন্তা করবে না, সব ব্যবস্থা আমি করে এসেছি, তুমি একদম ভাববে না। এদিকে আদিত্য তখন বলতে লাগলো, ফুলকি, কিছু কি সমাধান করতে পেরেছো? তখন বলতে লাগলো, আদিত্যদা তুমি একদম চিন্তা করবে না। এরপরে বলতে লাগলো, কন্যের বাবা কোথায়? আরে কন্যা সম্প্রদান তো করতে হবে, বসে পড়ুন বসে পড়ুন। তখন ফুলকি বলতে লাগলো, যাও জেঠুমনি, তুমি গিয়ে বসে পড়ো, দিদিভাইকে তো সম্পাদন করতে হবে। তখন মাস্টারমশাই বসে পড়ে। আর এদিকে ফুলকি তখন বলতে লাগলো, স্যার, আপনি গিয়ে আপনার কাজটা সেরে নিন। রোহিত তখন বলতে লাগলো, ঠিক আছে, আমি বাক্সের মুখটা খুলে দিচ্ছি, তুমি কিন্তু সময় মতো সবাইকে বলে দিবে। এই কথা বলার সাথে সাথে রোহিত গিয়ে লুকিয়ে সেই বাক্সটা খুলে দেয়। আর সেখান থেকে একটা সাপ বেরিয়ে রোহিতের সাথে গিয়ে অভিরূপের পায়ের কাছে গিয়ে অভিরূপকে সবল মারতে যাবে। তখনই ফুলকি দেখে পেল। ফুলকি তখন বলতে লাগলো, অভিরূপদা, তোমার পায়ের কাছে এটা কি? সাপ মনে হচ্ছে। অভিরূপ তখন দেখে ভয় পেয়ে যায় আর লাফিয়ে দাঁড়িয়ে পড়ে। আর তখনই রীতিমতো অবাক হয়ে যায় লাবু। লাবু তাকিয়ে থাকে অভিরূপের দিকে। এদিকে ফুলকি তখন বলতে লাগলো, অভিরূপদা, তুমি না আর চালাকি করো না, তুমি ধরা পড়ে গেছো। অভিরূপ তখন বলতে লাগলো, কি বলতে চাইছো তুমি, কি বলতে চাইছো? লাবণ্য দেবী আমাকে না ফাঁসানোর চেষ্টা করছে। আরে সাপ দেখেছি, আমি কি করব, আমি তো ভয় পাবো। এখন আমার না কোমরটা প্রচন্ড ব্যথা করছে, আমার যে কি অবস্থা হচ্ছে সেটা আমি বুঝতে পারবো। তখন সেখানে চলে আসে রোহিত। রোহিত এসে বলতে লাগলো, আর চালাকি করিস না,
অভিরূপ আর চালাকি করিস না। ধরা পড়ে গেছিস। তুই যে একজন সুস্থ সবল সেটা আমরা বেশ ভালো করে বুঝতে পেরেছি। ফুলকি তখন বলতে লাগলো, আগেরবার আমি কোনো প্রমাণ নিয়ে আসতে পারিনি। এবার আমি প্রমাণ নিয়ে এসেছি। আচ্ছা, তুমি যে প্রাকৃতিক কাজ সারো সেটা কিভাবে সারো অভিরূপ দাদা? তখন সবাই বলতে লাগলো, ফুলকির কি মাথা খারাপ হয়ে গেছে? ফুলকি তখন বলতে লাগলো, না ফুলকির তো মাথা খারাপ হয়নি, ফুলকির মাথা একদম ঠিক আছে। তখনই এই কথা বলতে রোহিত বলতে লাগলো, হ্যাঁ আমরা গিয়েছিলাম অভিরূপের বাড়িতে। আর সেখানে দেখি ইন্ডিয়া স্টাইলে ওর টয়লেটটা। তাহলে ওর পায়ে এতটা অসুবিধা হলে ও কি করে প্রাকৃতিক কাজটা সারায়? সেটা একটা প্রমাণ। সেটা বাদে দিলাম। তারপর দিদিভাইকে যে ফাঁসানো হয়েছে তারও কিন্তু আমরা প্রমাণ নিয়ে এসেছি। ফুলকি তখন বলতে লাগলো, হ্যাঁ, দিদিভাইকে যে এ বিয়ের ফাঁদে ফেলেছে সেটা তো আমি স্পষ্ট বুঝতে পেরেছি। অভিরূপ যে লোকটা খারাপ সেটা আমি বারবার বলার চেষ্টা করেছি কিন্তু কেউ বুঝলো না। এখন দাঁড়াও, আমি লোকগুলোকে নিয়ে আসি। এদিকে হৈমন্তী বলতে লাগলো, আমার মেয়েটার আবার আবার কপাল পড়লো। আমার মেয়েটাকে ঘরে নিয়ে যা। মাস্টারমশাই তখন বলতে লাগলো, আমার মেয়েটা কি এমন অন্যায় করেছে? এর আগেও আমার মেয়েটা অনেক বড় একটা শক পেয়েছে। এখন এখন তুমি আবার আমার মেয়েটার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা কি করে করতে পারলে? কি অপরাধ করেছে? আর তখনই রোহিত বলতে লাগলো, দিদিভাই উপরে যাওয়ার আগে দাঁড়িয়ে যা। যে গ্রামের প্রতিবেশীদের যে কথাগুলি তোকে ফাঁসানো হয়েছিল সেগুলি শুনে যা। তখনই অভিরূপ ভয় পেতে থাকে আর বলতে লাগলো, গ্রামের লোকজন কি থেকে যে কি বলবে সেটাই তো বুঝতে পারছি না। তখন ওদেরকে নিয়ে আসে আর ওরা তখন বলতে লাগলো, অভিরূপ তুমি তো বলোনি ওই মেয়েটা যে বক্সার, ওই মেয়েটা একজন বক্সার। ওই মেয়েটা সাথে কি আমরা পারি? ওই মেয়েটা আমাদেরকে অনেক মেরেছে। তখন ফুলকি বলতে লাগলো, সত্যি কথাটা বলুন না হলে। তখনই বলতে লাগলো, অভিরূপকে, ওর নারী নক্ষত্রকে আমরা কিছুই জানি না। অভিরূপ আমাদের টাকা দিয়েছে আর বলেছে লাবণ্য সান্যালের নামে আমরা খারাপ খারাপ কথা রটিয়ে দিতে আর ওকে ফাঁসিয়ে দিতে। আর পাড়ার ছেলেদেরকেও তো দিয়েছে। আর সেই জন্যই তো আমরা এই কাজটা করেছি। তখনই অংশু বলতে লাগলো, আপনারা টাকা পেয়েছেন তাই বলে এত বড় একটা জঘন্য নোংরা কাজ করবেন? এটা যে অপরাধ সেটা আপনারা জানেন না? আপনাদের ব্যবস্থা আমরা করছি থানায় নিয়ে গিয়ে। তখন গ্রামের লোকরা বলতে লাগলো, শুনুন স্যার, আমাদের কোনো দোষ নেই। আমাদেরকে বাধ্য করেছে বলার জন্য। ওই অভিরূপে তো বলেছে সবকিছু। আর আমাদের টাকা দিয়েছে, আমরা কি করব? তখন বলতে লাগলো, শুনুন এত কথা বলবেন না। আর এদিকে অভিরূপকে তখন বলতে লাগলো, কি অভিরূপ? এবার, এবার তোমার ছদ্মবেশটা তো পুরা আমরা ধরেই ফেলেছি। তুমি যে শাসক দলের লোক সেটা তো বুঝতে পেরেছি। তখন অভিরূপ বলতে লাগলো, হ্যাঁ, আমি শাসক দলের লোক। আমি কিছুতে ফুলকিকে জিততে দেব না। জিততে দেব না। দেখা যাক ফুলকি কি করে জেতে। তখন এই রোহিত ঘাড় ধাক্কা দিয়ে অভিরূপকে বলতে লাগলো, এক্ষুনি বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা। ফুলকি তখন বলতে লাগলো, আমি যদি তোমাকে রাজমহলের আশেপাশে দেখি না, আমার থেকে খারাপ আর কেউ হবে না। তখনই অভিরূপ বলতে লাগলো, আমিও দেখে নেবো ফুলকি দাস তুমি কি করে যেতে। আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি। তখন রোহিত গিয়ে ধাক্কা মেরে দরজার সামনে থেকে বের করে দেয় অভিরূপকে। মাস্টারমশাই তখন বলতে লাগলো, ফুলকি রে, অনেকটা চাপ বেড়ে গেছে। আমার মনে হচ্ছে শাসক দল তোদেরকে এমনি এমনি ছেড়ে দেবে না। তোদের না লড়তে হবে। ফুলকি তখন বলতে লাগলো, স্যার, উম জেঠুমনি আপনার কাছ থেকে তো আমরা সবকিছু শিখেছি। কিভাবে লড়াই করতে হয়। আমরা দরকার পড়লে লড়াই করব। তখন লাবু কান্না করতে থাকে। ফুলকি তখন বলতে লাগলো, দিদিভাই একদম কান্না করবে না তুমি। তুমি একদম